আরে কি করছো তুমি? এরকম চিল্লাপাল্লা করছো কেন? চিল্লাপাল্লা করছি কেন তুমি বুঝতে পারছো না? আমি আর নিতে পারছি না। আরে বাবা, নিতে পারছো না তো চিল্লাপাল্লা করছো কেন? ফার্স্ট টাইম একটু একটু হয়, আবার চেষ্টা করো, হবে। আমি নিতে পারছি না, তুমি কেন বুঝছো না? আরে শুনো, দাঁড়াও, এত রাগ করলে হবে? আমাকেও তো নিয়ে যাও। ভাবি, ভাবি তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, আসো বসো, কি বলবে বলো। ভাবি, কথাটা যে তোমাকে কিভাবে বলি আসলে বুঝে পাচ্ছি না। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে ভাবি। আরে বলো না কি বলবে, আর না বললে আমি বুঝবো কিভাবে? ভাবি, তোমরা যেই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক করেছো, ওই মেয়েটাকে নিয়ে আজকে আমি হোটেলে গিয়েছিলাম। তোমাকে জানানো হয়নি, কিন্তু এখন বাধ্য হয়ে জানাচ্ছি তোমাকে। তা ঠিক আছে, মেয়েকে নিয়ে হোটেলে গেছো, আর তাছাড়া আজ বাদে কাল তো তোমাদের বিয়ে, তো আমাকে জানানোর কি আছে? তো মেয়েটা কেমন? আরে সেই জন্যই তো তোমার কাছে আসছি। বাবা মা ভাইয়া তুমি, তোমরা দেখে মেয়েটার সাথে আমার বিয়ের কথা একদম পাকা করে ফেলেছো। কিন্তু ভাবি দেখো, ওই মেয়েকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না। কি বলছো রাজু? বিয়ে করতে পারবে না মানে? তুমি জানো কাঠ ছাপানো হয়ে গেছে আর দাওয়াতও করা হয়ে গেছে, আর বিয়ে করবে না কেন? কি হয়েছে বলো আমাকে। আরে রাখো তো তোমার কার্ড ছাপানো, তুমি আছো তোমার কার্ড ছাপানো আর দাওয়াত নিয়ে। যার সাথে আমি সারা জীবন সংসার করবো, সে যদি ভালো না হয় তো আমি কিভাবে বিয়ে করবো তাকে? আমার দ্বারা এই বিয়ে সম্ভব না। আরে রাজু, আমি মেয়েটা দেখছি, আর তুমি কেন বিয়ে করবে না? আমি তো তোমার ভাবি, আমাকে একটু বলো তো কি সমস্যা। তুমি যদি তোমার সমস্যার কথাটা না বলো, আমি কিভাবে সমাধান করবো? আর তাছাড়া তুমি যেহেতু আমার কাছে সবকিছু শেয়ার করো, এই বিষয়টাও ভালো মতো শেয়ার করো। শেয়ার করতে বলছো? আচ্ছা শোনো তাহলে, আমি মেয়েটাকে নিয়ে হোটেলে গেছি, বাসার কাউকে জানাইনি। মেয়েটাকে নিয়ে হোটেলে যাওয়ার পর ভাবি, আমরা তো 2 দিন পরে বিয়ে করবো তাই না? ওই সুবাদিতে নিয়ে গেছি, কিন্তু ও কোনো মতে আমাকে দিচ্ছেই না। আমি তোমাকে কিভাবে যে বলি ভাবি, যতবার আমি ওই মেয়ের কাছে যাচ্ছি ততবার শুধু আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমি ওকে বললাম যে দেখো, প্রথম প্রথম এরকম হয়, কিন্তু আমাকে দিচ্ছেই না। আমি কথাগুলো যে তোমাকে বলতেছে, নিজের কাছে আমার লজ্জা লাগতেছে। ভাবি, ওই মেয়েকে আমি কোনো মতে বিয়ে করতেই পারবো না। কোনো যদি সমস্যা না থাকে, মেয়ে এরকম করবে কেন? আরে বোকা দেবর আমার, বিয়ের আগে তুমি জোরাজুরি করছো, মেয়েকে তোমাকে দিবে, আর তাছাড়া মেয়েটা হয়তো ভার্জিন, এই জন্য তোমাকে দিচ্ছে না। বোকা দেবর, তুমি এত রাগ করো না, বিয়েটা হতে দাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। ভাবি, ওই মেয়ে পরে ঠিক হবে কি হবে না এটা নিয়ে আমি কোনো কিছু শুনতে চাই না তোমার কাছে। কিন্তু দেখো, বিয়ের পর যদি এরকম কোনো ঝামেলা হয়, আমি কিন্তু তোমাদেরকে ধরবো। কারণ মেয়ে দেখার সময় আমি যাইনি, তোমরা দেখে শোনো ওই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো। দেখো, বিয়ের আগে সব মেয়েরাই এরকম করে, আর আমিও বিয়ের আগে তোমার ভাইয়ের সাথে এরকম করেছি। আচ্ছা মাথা ঠান্ডা করো, মাথা গরম করলে কি হবে? আমি খাবার টেবিলে নাস্তা দিচ্ছি, তুমি আসো, আর বাড়িতে অনেক কাজ। হ্যালো, তুমি কি আমার উপরে রাগ করেছো? আমি জানি তুমি আমার উপরে রাগ করেছো, আর বিশ্বাস করো আমি ওই দিন এমনটা করতে চাইনি। আর দেখো, সামনে তো আমাদের বিয়ে, আর বিয়ের পর তো শুধু তুমি আর আমি। দেখি ঘোমটাটা খুলো। বাহ, মাশাআল্লাহ, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে আসমানের চাঁদ যেন আবার ঘরে নেমে এসেছে। আপনাকে অনেক সুন্দর লাগছে। আজকে আমাদের বাসরাত। একটা কথা কি জানো, এই রাতের জন্য সকল ছেলেরাই অপেক্ষা করে বসে থাকে, এমনকি আমি অপেক্ষা করেছিলাম। তুমি তো আমাকে বলেছিলে যে বিয়ের আগে কোনো কিছুই হবে না, কিন্তু দেখো আজকে তো তুমি আমার বিয়ে করা স্ত্রী। এখন তো যা ইচ্ছা তাই করতে পারি, তাই না? তো আমি চাই এখন তুমি আমাকে মন ভরে আদর করো। তো এই বাসরাতে বসে না থেকে চলো না, আমাকে একটু আদর করো। চলো তাহলে, আজকে তুমি আমাকে মন ভরে আদর করো। আরে কি বলছো তুমি? আজকে আমাদের বাসরাত, আজকে বলছো পারবে না মানে? এতদিন যা বাহানা করেছো, তো আজকে কোনো বাহানা আমি শুনবো না। আজকে আমার লাগবেই লাগবে। আরে ছাড়ো না, আমি সেই তোমাকে কখন থেকে বলছি আমি পারছি না, তারপর তুমি জোর করছো। তুমি না নরপশুর মতো হয়ে যাচ্ছ দিন দিন। নরপশু মানে? কি বলছো তুমি এসব? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। এতদিন বিয়ের আগে তুমি বলেছো আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি আর নিতে পারছি না। কিন্তু এখন তুমি আমার স্ত্রী, আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। আমার হক তোমাকে দিতেই হবে। তুমি যতই না করো,
আমি তোমাকে ছাড়বো না। আমার একটা চাহিদা আছে, আমার একটা চাওয়া পাওয়া আছে, সেটা যদি তুমি না দিতে পারো, তুমি কিসের মেয়ে মানুষ? দেখো রাজু, আমি পারছি না, তুমি বোঝার চেষ্টা করো। আমি নিতে পারছি না, আমাকে একটু সময় দাও সবকিছু ঠিক করার। আমি চেষ্টা করবো, বললাম তো। বিয়ে করছো কেন তুমি আমাকে? হ্যাঁ, আমার জীবনটা একদম শেষ করে দিচ্ছ। আমি ভাবিকে বারবার করে বলেছি যে এই মেয়েকে আমি বিয়ে করবো না, এই মেয়েকে আমি বিয়ে করবো না, তারপরে তোমার সাথে বিয়ে দিয়েছে। এখন আমার জীবনটা একদম পুরো ছাই হয়ে গেল। দেখো রাজু, আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করবো বলো? আমার না অনেক কষ্ট হচ্ছে, আমি না নিতে পারছি না। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দিব। দেখো, আমি তোমাকে আর কোনো সময় তোমায় দিতে পারবো না। আজকে আমার বাসরাত আমার কন্ট্রোল হচ্ছে না, আমার লাগবেই লাগবে, যেভাবেই হোক আমাকে দিতেই হবে। আরে ছাড়ো। আরে বাবা, বললাম তো আমি পারছি না, পারছি না, পারছি না, তারপরে তুমি জোর করছো আমাকে, বুঝলাম না কিছু। বাল, তোর বালের বাসুই তুই করা গেল বসে, আমার জীবনটা পুরো তেজ করে দিল। আরে শোনো, আমার কথাটা তো শুনবে, এভাবে রাগ করে চলে যেও না। ভাবি, 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 এই ভাবি, ভাবি তুমি ঘুমাচ্ছ? আমার জীবনটাকে তছনছ করে দেখেন, তুমি আরামের ঘুম ঘুমাচ্ছ? এই উঠো, তোমার সাথে আমার কথা আছে। উফ, এখন তুমি সারাদিন কাজ কাম করছি, একটু ঘুমাতেও কি পারবো না? না, তুমি ঘুমাইতে পারো না, আমার ঘুম হারাম করে দিয়ে তুমি এখানে শান্তিতে ঘুমাচ্ছ? তুমি ওঠো, তোমার সাথে আমার কথা আছে। আরে একটু ঘুমিয়ে পড়ছিলাম, সারাদিন কাজ কাম করে ক্লান্ত হয়ে গেছি, আর বাড়ি ভর্তি মেহমান, একা হাতে সামলাতেও তো কষ্ট হয়। বলো কি হয়েছে, বলো। কি হয়েছে জিজ্ঞাইতেছো? কি হয়েছে, কি হয় নাই তাই জিজ্ঞেস করো। তোমাকে আমি বিয়ের আগে বলছি যে এই মেয়ের সমস্যা আছে, এই মেয়েকে আমি বিয়ে করবো না, তারপরেও তোমরা জোর জবরদস্তি এই মেয়ের সাথে আমার বিয়ে করাইছো। বলছো যে বিয়ের পরে সমস্যার সমাধান হয়ে যাবে। কই, আজকে তো আমাদের বাসরাত, আজকেও আমার সাথে দিচ্ছে না। দেখ, এত রাত্রে আসছো তুমি এইসব বিষয় না আমার সাথে কথা বলতে, তাই না? আর বিয়ে করছো প্রথম প্রথম, এরকম হয়, ঠিক আছে? মাথা গরম করলে তো আর হবে না, তাকে একটু বুঝাও, দেখো ঠিক বুঝে যাবে। আর দু একদিন সময় দিলে ও এমনিতেই তোমাকে দিবে, তোমার মাথা গরম করার কোনো কারণ নাই। যাও, আমি একটু ঘুমাই, যাও। তুমি আমার ঘুমাইতে বলতেছো ভাবি, মাথা গরম করতে না করতেছো? আরে মাথা গরম করবো না তো কি করবো? বিয়ের আগেও তোমার বলছি যে এই মেয়ের সাথে আমি বিয়ে করবো না, মেয়ের সমস্যা আছে, তারপরে তোমরা ধরে বেঁধে আমার বিয়ে করাই দিছো। এখন সংসারটা তো আমার করতে হবে সারা জীবন, তাই না? এখন আমি যদি তার সাথে সুখী না হই, আমি এই দুঃখ কার কাছে যা বলবো? আমার এদিকে পানি শুকিয়ে যাচ্ছে, আমি পারতেছি না। আরে বোকা, শোনো, আজকে তো তোমাদের প্রথম বাসর রাত, তুমি ওকে বোঝাও, ও ঠিক দিবে। আর ওর সাথে ভালো করে কথা বলো, মিষ্টি করে বোঝাও, তাহলে দেখবো ও তোমাকে এমনিতেই দিবে। এই সাধারণ বিষয় নিয়ে তুমি আসছো আমার কাছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সারাদিন কাজ কাম করছি, আমি খুব ক্লান্ত, প্লিজ তুমি যাও, আমি একটু ঘুমাবো। হ্যাঁ যাচ্ছি আমি। আমি কি এখানে থাকার জন্য আসছি নাকি? পাগল ছাগল একটা আমার মাথার ঘাড়ের উপর বসাই দিছো, এখন এটা সারা জীবন আমারই পালতে হবে। বলছি যে আমি বিয়ে করবো না এই মেয়েকে, তারপরে ধরে বেঁধে আমার বিয়ে করাইছো। আমি এই মেয়ের সাথে সংসার করবো না, দেখে ভাবি এই মেয়ের আমি ডিভোর্স দিয়েই ছাড়বো। ওরা ভালো করে বুঝাইও। আরে রাজু, বাড়ি ভর্তি মেহমান, এভাবে চেঁচামেচি করো না। উফ আল্লাহ, কি একটা পাগল দেবর আমার। উফ আল্লাহ, তুমি ওরে একটু বুদ্ধি দাও। ভাবি, এই যে জানি। ও আচ্ছা, তুমি আসছো? আচ্ছা বসো, তোমার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, বলুন। আচ্ছা, তোমাদের সবকিছু ঠিকঠাক মতো আছে তো? মানে কালকে রাত্রে দেখলাম যে আমার দেবরটা এসে আমার সাথে রাগারাগি করছে, তুমি নাকি ওর কোনো কথা শুনছো না। মানে কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো, আসলে ওর একটু মাথা গরম তো, একটু বুঝিয়ে শুনিয়ে নিও। আরে না না ভাবি, সেরকম তো কোনো সমস্যা নেই, থাকলে আমি আপনাকে বলতাম। আচ্ছা শোনো না, যদি কোনো প্রবলেম থাকে তাহলে নিজের বোনের মতো মনে করে আমাকে সবকিছু বলতে পারো। আর তাছাড়া রাজু ওর সবকিছু আমার কাছে শেয়ার করে, এই জন্যই তো দেখো কালকে রাত্রে এসে আমাকে মানে বলতেছে তুমি নাকি ওর সাথে কথা বলছো না, আরো অনেক কিছু বলছে। মানে তুমি চাইলে আমাকে বলতে পারো, তোমার কি সমস্যা আমার কাছে শেয়ার করতে পারো। আরে না ভাবি, তেমন কিছু না, আর আপনিও না। আচ্ছা থাকেন, আমি যাই। আরে শোনো না, লজ্জা পেও না মিম। ভাবি, তুমি এখানে বসে আছো আর আমি তোমার পুরো বাড়ি খুঁজতেছি। দেখো ভাবি, আমার আর ওর সাথে সংসার করা একদমই পসিবল না। আমি এখনই ওর বাবা মাকে কল দিতেছি, ওরা বললো নিয়ে যেতে। ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো, ওর সাথে আমি সংসার করবো না। আরে কি হয়েছে বলো তো আমাকে, তারপরে কল করো। কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না?
আমি তোমার বিয়ের আগে থেকে বলতেছি যে এই মেয়ের বিয়ে করবো না, মেয়ের ভিতর সমস্যা আছে, তারপরও বারবার তোমাদেরকে বোঝানোর পরে ধৈরা বাইন্দা মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিছো। বাসরাত গেল কালকে আমার। বাসরাতে মানুষে কি করে, যা দিয়ে যে ঘুমাইতেছে, কেমনটা লাগে? এই মেয়ের সাথে ভাবে আমি সংসার করতে পারবো না। ওর বাবা আমাকে কল দাও, বলো ওরে নিয়ে যেতে, ওরা আমি ডিভোর্স দিব। আমি আর পারতেছি না, আমার দ্বারা একটা সেকেন্ড আর পসিবল না। আজকে রাতে আবার কি হলো বলো? আবার জিজ্ঞাসা কি হয়েছে? কি আর হবে, প্রতিদিন যেটা হয় সেটাই হয়েছে। আমি বুঝলাম না, প্রতিদিন সে এক ঝামেলা। ভাই তোমাদের ঝামেলা তোমরা মিটাও না, আমার কাছে কেন আসো বারবার? যাও ওকে যেভাবে পারো বুঝাই নাও, সবে মাত্র বিয়ে হয়েছে, এরকম পাগলামি করলে কি হয় বলো? যাও বুঝায় বলো, ও ঠিক তোমাকে দিবে, এরকম ঝামেলা করতে হয় না। যাও। আচ্ছা ঠিক আছে, যা বুঝেন আমি বুঝে গেছি। ঝামেলা একটা আমার ঘাড়ের উপর উঠাই দিছো, এখন বিচার দিতে আসলে তোমার কাছে ঝামেলা মনে হয়, তাই না? আমি বিয়ের আগে বারবার করে বলছি যে এই মেয়ে আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, তারপরেও বিয়ে করাই দিছো। এখন আমার যা করার আমি করতেছি, ঠিক আছে? আরে এত মাথা গরম করলে হয়? একটু বুঝায় বললেই তো হয়। কি একটা অবস্থা, আল্লাহ, কেন যে আমি বিয়েটা দিতে গেলাম, এখন সব ঝামেলা আমার ঘাড়ে। আপনি কি আমার উপরে রাগ করে আছেন? না, আমি তোমার উপর কেন রাগ করবো? দেখেন, আমি জানি আপনাকে আমি সাংসারিক জীবনে সুখ দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব। আপনি রাগ করে থাকেন না। আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? আচ্ছা তো কথা না বাড়াই, চলো শুয়ে পড়ি। আরে আপনি এমন কেন করছেন? আর তুমি এমন করতেছো কেন? বুঝতে পারছি, আজকেও তুমি একই বাহানা করবে, তাই না? কিন্তু কি করবো বলেন, আমার না অনেক কষ্ট হচ্ছে। তুই সারা জীবন তোরে মারিয়ে নেওয়া নিয়ে তুই পড়ে থাক। আমি আজকেই তোর বাবার কল দিব, বলবো তোর এই বাসা থেকে নিয়ে যেতে, তোর আমি ডিভোর্স দিয়ে দেবো, থাকবো না তোর সাথে আমি। কর তোর সংসার তুই। আরে শোনো আচ্ছা। না। আর শান্তি ভাই, জীবনটারে একদম। আচ্ছা দাঁড়া তো, আমি তোর পরে ফোন দিতেছি। কে আসলো আবার এই সময়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জামাই বাবাজি, এত জরুরিভাবে ফোন দিলা যে শত ব্যস্ততার মধ্যে আসতে বাধ্য হলাম। আমার মেয়ের সাথে তোমাদের কোনো ঝামেলা হয়েছে নাকি? না, কোনো ঝামেলা না। ডাক দিছি আপনাদেরকে আসলে কিছু কথা বলার জন্য। আর বাবা মা, আপনারা কিভাবে পারলেন জেনে শুনে এরকম একটা কাজ আমার সাথে করতে? আপনারা তো আগে আমাকে বলতে পারতেন, তাই না? বাবা কি হয়েছে আমাকে সব খুলে বলো। আমার মেয়ে কি কিছু করেছে? আপনার মেয়ে কি করছে না করছে আমার থেকে শোনার দরকার নাই। আপনার মেয়ে আসুক, আপনার মেয়ের মুখে থেকে শুনেন। এই মিম, মিম, দেখেছো জামাই বাবাজি কি বলছে? বিয়ে দিতে না দিতে তোমার মেয়ে শ্বশুর বাড়ি এসে ঝামেলা পাকাইছে। তোমাকে কতবার বলছি এত অল্প বয়সে বিয়ের ব্যবস্থা করো না। হ্যাঁ, আদব কাজে ভালোভাবে শিখাও, ও ভালোভাবে সংসারটা বুঝুক, নিজেকে চিনুক, জানো, তারপরে বিয়ের ব্যবস্থা করো। তা না করে অল্প বয়সে বিয়ে দিছো, এখন শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, ভাই বোনের সাথে, স্বামীর সাথে কিভাবে আচরণ করতে হয় জানে না। এই কি ঝামেলা পাকাইছে? তোমার আদর মেয়ে চলে আসছে। হ্যাঁ মেয়ে, তুমি শ্বশুর বাড়ি আসতে না আসতে কি ঝামেলা পাকাইছো? হ্যাঁ, তোমার জামাই বাবাজির সাথে কিভাবে আচরণ করতে হয়, এই সংসারের সাথে কিভাবে মিশে চলতে হয় তুমি জানো না? আরে এখানে চিল্লাচিল্লি হচ্ছে কেন? আর তালে সাহেব আপনারা কখন আসলেন? এই তো মাই এখনই আসলাম। জামাই বাবাজি এমনভাবে ফোন করলো যে শত ব্যস্ততার মধ্যে আমি আসতে বাধ্য হলাম। কি হয়েছে, আমার মেয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা তোমাদের? আরে না না তাও সাহেব, কি বলছেন আপনি এসব? আর মিম অনেক ভালো, ও তো কোনো কিছু করেনি। আচ্ছা ঠিক আছে, এই তোমরা যাও তো উপরে, আমি বলছি আপনাকে। ভাবি আজকে এর একটা ভিত করেই ছাড়বা। আরে তুই যা তো। তাহলে সাহেব আপনার মেয়ে অনেক ভালো, আর ও তো কোনো ঝামেলা করে না বা আমাদের সাথে কারোর সাথে বেয়াদবিও করে না। আসলে আমার দেবরটা একটু মাথা গরম, তো এই জন্য হয়তো আপনাদের ফোন দিয়ে মানে আসতে বলছে। আপনারা মুরব্বী মানুষ, আপনাদেরকে কিভাবে যে বলি। আচ্ছা মা, তুমি কোনো সংকোচ করো না। কি সমস্যা হয়েছে, সমস্যাগুলো আমার কাছে একটু খুলে বলো। দেখো মা, আমার মেয়েটা ছোট তো কিছু বুঝে না, তোমরা সবকিছু মানিয়ে নাও একটু। আসলে মা ওই তেমন কিছু না, ও অনেক ভালো, আর ও এমন কোনো অন্যায় করে নাই যে আপনাদের কোনো সমস্যা হবে। ও এমনিতে ভালো আছে। আসলে কি বলবো আপনাদেরকে, নতুন বিয়ে হয়েছে বুঝিনি তো, আর আমার দেবরটাও ছোট, ও ছোট, দুজনের মানায় নিতে একটু কষ্ট হবে। আচ্ছা যাই হোক, সবকিছু আপনাদের বুঝায় বলবো। আসেন আপনারা নাস্তা করবেন, তারপরে ঠান্ডা মাথায় সবকিছু শুনবেন। মারে, নতুন আত্মীয় করছি, মেয়ে শ্বশুর বাড়ি একটা সমস্যার ভেতরে জড়িত আছে। এই সমস্যার কথা না শুনে কি আমি কিছু খাওয়া দাওয়া করতে পারি মা? বড় দুশ্চিন্তার ভেতর আছি মা, আগে কথাটা বলো। আসলে আপনারা তো মুরব্বী মানুষ, আপনাদেরকে কিভাবে বলি, নিজের বিবেকেও বাধ্যে, তারপরও বলতেই হয়, সমাধান তো একটা করতে হবে তাই না?
আসলে ওদের বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়ে যায়, কিন্তু মানে এখনো ওদের শারীরিক সম্পর্কটা হয়নি। আর আমার মনে হচ্ছে মিমের কোনো প্রবলেম আছে। আমার দেওর বারবার আমাকে গিয়ে বলে ও নাকি ওর কাছে যাইতে দেয় না, বা ওর কোনো কথাই নাকি ও শুনে না, মানে এমন কিছু একটা। এখন কি করা যায়, এজন্যই হয়তো আপনাদেরকে ডাকছে। আচ্ছা তাই সাহেব, আপনারা একদম চিন্তা করবেন না, ঠিক আছে? আপনারা আসছেন, খাওয়া দাওয়া করেন, মাথা ঠান্ডা করেন, আর একটা গাইনি ডাক্তারের সাথে কথা বললে ওর প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আসেন আপনারা, আমাদের বাড়িতে আজকে প্রথম আসছেন, ভালো মন্দ রান্না করবো, খেয়ে তারপরে যাবেন। রাজু সাহেব, আপনাদের কি প্রবলেম আমাকে খুলে বলতে পারেন? ম্যাডাম, সমস্যা আসলে আমার না, সমস্যা হচ্ছে আমার ওয়াইফের। আমরা বিয়ে করেছি আজকে 1 মাস হচ্ছে, কিন্তু এই 1 মাসের ভিতরে আমাদের ভিতর কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আমি যখনই তার কাছে যাই সে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, সে বলে নাকি তার ব্যথা করছে। তো এরকম করে যদি চলে তাহলে তো একটা মানুষের সাথে সংসার করা পসিবল না। তো এখন আপনি চেক আপ করে বলেন যে কার সমস্যা এখানে। আচ্ছা ঠিক আছে রাজু সাহেব, আপনি যা বলছেন আমি বুঝতে পারছি। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। আমি আপনাদের দুজনকে একটা টেস্টে দিচ্ছি, টেস্টটা করে যে রিপোর্টটা আসবে সেটা দেখে আমি বলতে পারবো যে কার প্রবলেম। ও রাজু সাহেব, আপনারা এখনো বসে আছেন? আই এম ভেরি সরি, আসলে আমার একটু লেট হয়ে গেছে। আপনাদের রিপোর্টগুলো চলে আসছে, কার প্রবলেম সবকিছু রিপোর্টে লেখা আছে। দাঁড়ান। জি ম্যাডাম, এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, রিপোর্টটা দেখান। হ্যাঁ রাজু সাহেব, আমি রিপোর্টটা চেক করলাম, চেক করে যা দেখলাম আসলে প্রবলেমটা আপনার না, প্রবলেমটা হচ্ছে আপনার ওয়াইফের। আমার ওয়াইফের সমস্যা মানে? ম্যাডাম, আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না, আপনি যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন তাহলে বুঝতে সুবিধা হতো। রাজু সাহেব, প্রথমেই বলছি এই আলোচনাটা খুবই গোপনীয়। তাছাড়া আপনার স্ত্রীর পরীক্ষা নিরীক্ষা করে যা আমরা দেখলাম, আপনার স্ত্রীর শরীরের কিছু শারীরিক গঠন অন্য নারীর চেয়ে ভিন্ন। ম্যাডাম কি বলছেন, শারীরিক গঠন ভিন্ন মানে? রাজু সাহেব, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা জন্মগত শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, যেটাকে আমরা ছেলেও মনে করি না, মেয়েও মনে করি না। আমাদের চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ইন্টারসেক্স কন্ডিশন। আই মিন আপনার বউ একজন থার্ড জেন্ডার। কি বলছেন ম্যাডাম? আমার স্ত্রী থার্ড জেন্ডার মানে? আপনি কি দেখে শুনে বলছেন? হ্যাঁ, আমি ঠিক বলছি। আপনার স্ত্রী একজন হিজড়া। তাছাড়া সে জন্ম থেকেই হিজড়া। তার বাবা মা যদি উন্নত মানের চিকিৎসা করাতো হয়তো ভালো হতো। তবে এখনো সলিউশন আছে, যেমন আপনি যদি তাকে বাইরের দেশে নিয়ে ভালো মানের চিকিৎসা করান তাহলে হয়তো সে সুস্থ হতে পারে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। তাহলে আসি আমরা এখন। আচ্ছা, আপনারা যাওয়ার জন্য এত উতলা হয়েছেন কেন? আসছেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেন, বেড়ান 2-1 দিন, তারপরে যাবেন। দেখো মা, বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি, তাছাড়া ইমামতি করি, পুরা গ্রামের দায়িত্ব আমার উপরে। এরপরেও দেখো ওষুধের দোকান আছে, সেখানে আমি যদি না থাকি তাহলে দোকানে অনেক কাস্টমার আসে, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বুঝছো? এই জন্য দেরি করা সম্ভবই না। আচ্ছা আপনারা বসুন না, আর থাকেন আমাদের বাসায়, বেড়ান। আর ওরা ডাক্তার কাছে গেছে, দেখি কি হয়। আর এইসব ঝামেলা প্রতিদিন আমারও ভালো লাগে না। মা, তোরা চলে আসছিস? ডাক্তার কি বলেছে? হ্যাঁ বাবা, গিয়েছিলাম ডাক্তারের কাছে, আর ডাক্তাররা বলেছে আপনার মেয়ে একজন থার্ড জেন্ডার মানে হিজড়া। তো বাবা, আপনারা জেনে শুনে এরকম একটা বোঝা আমার ঘাড়ে কেন চাপিয়ে দিয়েছেন আমি আসলে বুঝতে পারছি না। চাইলে আপনি রিপোর্ট দেখতে পারেন, ডাক্তারের রিপোর্টটা দেখে আপনাদের মেয়েকে কি করে আপনারাই ভালো বুঝেন। মিমের মা, আমি একটা বিষয় বুঝতে পারছি না। মিম যখন ছোট তখন থেকে আমি বিদেশে থাকি, আমার অবর্তমানে সন্তানের কি সমস্যা হয় না হয় সেগুলো দেখার দায়িত্ব তো তোমার নাকি? তুমি তার শারীরিক বিষয়, মানসিক বিষয় সব কিছু জেনে আমাকে বিষয়টা বলতে পারতা। মিমের বাবা, আজকে তোমার থেকে আমি কিছুই লুকাবো না। মিম যখন ছোট ছিল আমি সবই জানি, এবং কি বড় হওয়া পর্যন্ত। আসলে আমাদের সমাজের কিছু মানুষ আছে এসব শ্রেণীর, যারা তাদেরকে এই সমাজে থাকতে দেয় না, ভালো চোখে দেখে না। তাই এগুলো আমি গোপন রেখেছিলাম। তুমি আমাকে মাফ করে দাও মিমের বাবা, আসলে আমি ভয়ে বলিনি তোমাকে। দেখেন বাবা, আপনার যদি ছোটবেলা থেকে আপনাদের মেয়েকে ট্রিটমেন্ট করাতেন তাহলে সে অবশ্যই সুস্থ হয়ে যেত, কিন্তু এখন বিষয়টা এতটা জটিল হয়েছে যে চিকিৎসা করে কোনো লাভ নেই। মিমের মা, যে সমাজের ভয়ে, সম্মানের ভয়ে তুমি এই মূল্যবান কথা, সাংঘাতিক একটা কথা তুমি গোপন রাখছো। আজকে কি একটা পরিস্থিতি, আজকে ওই সমাজের লোক কি এই পরিস্থিতি ঠেকাতে আসতেছে? জামাই বাবাজি, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার পরিবারের।
সে যদি এই রহস্যের কথা আমাকে আগে বলতো তাহলে এই সমস্যা থাকতো না। কারণ চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে, এগুলোর ট্রিটমেন্ট দেশে না হলে বিদেশে হইতো। বাবাজি, নিজের বিচার মানসিক দেওয়া যাবে না। জামাই বাবাজি, তুমি মনে কষ্ট নিও না, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আসো, আমার দাঁড়ায় আছে, আসো।